এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজ আমি মাসো একশোষী আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি প্রার্থীদের নিরাপত্তা ঝুঁকি। তিনজন অতিথি আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আমরা স্টুডিওতে পেয়েছি শেখ রবিউল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও প্রার্থী ঢাকা 10 বিএনপি, এবং একই সাথে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফয়েজ আহমদ, আপনার কাছে আসতে চাই। এখনও উদ্ধার হয়নি পুলিশের লুণ্ঠিত 1363 অস্ত্র এবং 2,57,720 গোলাবারুদ। এসব অস্ত্র গোলাবারুদের বড় একটি অংশেও চলে গেছে দাগি আসামি, শীর্ষ সন্ত্রাসী, উগ্রপন্থী, চরমপন্থী কিশোর গ্যাংয়ের হাতে। যুগান্তর গত 18 আগস্ট এমন একটি সংবাদ জানিয়েছে। আজকে কালের কণ্ঠের সংবাদ হলো, দেশে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে 230 জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন, 80 জনের বেশি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। আপনার কাছে প্রশ্ন, ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ, সেটা কি বিচ্ছিন্ন ঘটনা? জি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির বিষয়ে বললেন। ওসমান হাদির উপরে যেই গুলিবর্ষণের ঘটনা, এটা পরিষ্কার গুলির লক্ষণ বা যেভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করা হলো তাতে খুবই পরিষ্কার যে তাকে হত্যার উদ্দেশ্যে আসলে গুলি করা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক ঘটনা এবং এটা কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা এগুলি বলা এক ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট, এগুলি দিয়ে আমার কাজ নয়। এগুলি সরকারও এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সুতরাং এখানে আমাদের কিছু কিছু জায়গায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, এ ধরনের ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। কোনো ব্যর্থতাকে কোনোভাবে ঢাকা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয় হচ্ছে যে একই সঙ্গে এটাও খুব সত্য যে এই ঘটনা পর্যন্ত গড়ানোর ক্ষেত্রে আমাদের একটা কালেকটিভ পলিটিক্যাল ফেলিওর আছে। আমি বলছি পলিটিক্যাল ফেলিওর। গভর্নমেন্টের নানান পয়েন্টে বা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক পয়েন্টে অনেক দুর্বলতা, অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির ফেইলিওরটা খুব অ্যালার্মিং। আমরা প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন যে আগামী সাধারণ নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এখানে আছে। আনফর্চুনেটলি আমাদের বন্ধুপ্রতিম পলিটিক্যাল পার্টিগুলি যারা ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সুসংগত রাখতে সক্ষম হয়েছে, সামনের নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে বেশ খানিকটা বাদানুবাদ এবং দূরত্ব এতটা প্রকট হয়েছে, যেটা হচ্ছে আমাদের যারা প্রত্যেকের কমন এনিমি। এখানে আমরা যে তিনজন বসে আছি, আমাদের তিনজনের এদেশের মুক্তিকামী মানুষের, গণতন্ত্রকামী মানুষের যারা কমন এনিমি, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, বিরাট সুযোগ। এই সুযোগকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে, চেষ্টা করেছে, চেষ্টা করবে। তো সে জায়গায় প্রধান উপদেষ্টার, আপনার হেডলাইনে যে কথাটা বলছিলেন, প্রধান উপদেষ্টা আজকে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেছেন। সেখানে তিনি একটা বিষয় পরিষ্কার করে বলেছেন যে রাজনৈতিক ময়দানে নানান ধরনের বাদানুবাদ বা বক্তব্য বিবৃতিতে ভিন্নতা থাকবে, কিন্তু উত্তেজনা যেন কারো মধ্যেই এতটা না ছড়িয়ে যায় যেটা ওসমান হাদির উপরে যে হামলাটা হলো, মানে এটার পেছনের আমি যদি প্রথম 1, 2, 3 করে কারণে আসি, তাহলে কি প্রথম কারণ এটা আসবে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যেই সাম্প্রতিক দূরত্ব হলো, সেই দূরত্বের কারণে হাদি আজকে সন্ত্রাসী হামলার শিকার? প্রথম কথা হচ্ছে আমি কোনো নাম্বারিং করার, আপনার যে স্কোর করছেন, আমি স্কোর করার পক্ষে নয়। দ্বিতীয় কথা হচ্ছে আমার বক্তব্যের কারণে কোনো কারণে আপনার মনে হয়েছে কিনা যে আমি পলিটিক্যাল পার্টিগুলির দূরত্বকে 1 নম্বরে স্কোর করেছি, আমার মনে হয় সেটা নয়। আমি প্রথমে অ্যাডমিট করছি এখানে আমার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, গোয়েন্দা ব্যর্থতা, সরকারের দুর্বলতা, আমি অ্যাডমিট করছি। দ্বিতীয় কথা বলছি, ধরুন এই সরকার, আমি ধরুন সরকারে আছি, কিন্তু একই সঙ্গে আমি তো একজন নাগরিকও। আমি নাগরিক হিসেবে বোধ করি এই সরকারটাকে এখন পর্যন্ত সবগুলি রাজনৈতিক দল তো ওন করেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এটা এই দেশের পলিটিক্যাল পার্টিগুলির বক্তব্য। আমি যদি আপনাকে একদম কোট করে বলি, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সো এইটা আমাদের
মোটা দাগে যদি বলি পলিটিক্যাল কমিটমেন্ট, বিকজ এই সরকারের তো আগামী সরকারে যাওয়ার কোনো অ্যাম্বিশন নেই, সেই লক্ষ্যে সরকার কাজ করছে না। সরকারের লক্ষ্য একটাই, সেটা পরিষ্কার, একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা, তাই তো? সেই জায়গায় দায়িত্বটা সবার, আমি সেটাই বলছি। সেই জায়গায় আমাদের, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি বিশ্বাস করি আমার দুই পাশে দুজন পলিটিশিয়ান বসা, ওনারা অস্বীকার করতে পারবেন না যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের তো মাঠের বয়ানের কারণে, নানান রাজনৈতিক ইস্যুর কারণে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে। এটাকে অস্বীকার করার সুযোগ আছে? সেই দূরত্বের এখন আমাদেরকে যেটা ডিসাইড করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলিকে যেটা ডিসাইড করতে হবে, আমাদের বর্ডার লাইনটা কোথায়, আমাদের মার্জিনটা কি, আমরা কতটুকু যেতে পারবো, কতটুকু যেতে পারবো না। আমরা যদি এটা অ্যাসেস করতে ভুল করি, আমরা দেশ হিসেবে হুমকিতে পড়তে পারি। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাশিদ খান, এই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই। ফয়জ আহমদ যেমনটি বলছিলেন, একটা বর্ডার লাইন তৈরি করতে হবে, নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও যতটুকু দূরত্ব তৈরি হয়েছে সেটা সুবিধা যেন অন্য কেউ না নিতে পারে। ওসমান হাদির উপর হামলা, অনেকে আশঙ্কা করছেন এটা কেবলমাত্র এই ধরনের ঘটনার সূত্রপাত, সামনে আরও এমন ঘটনা আসতে পারে। আপনিও এক জায়গায় একটি বক্তব্যে এমনটি বলছিলেন। আপনার কি মনে হয় এটার পিছনে মোটিভটা কি? ধন্যবাদ। শুরুতেই অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আমাদের একজন বিপ্লবী এবং যার বক্তব্য সারা দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সেরকম একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি, তিনি এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেখেন, ওসমান হাদি খুব অল্প সময়ের মধ্যে মানুষের কাছে জায়গা করে নিয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে তার এক ধরনের পথ চলা, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য এবং ভারতের যে আগ্রাসন বা বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের যে ষড়যন্ত্র, এই বিষয়গুলো নিয়ে তিনি বেশ ভালোভাবেই জোরালোভাবে কথা বলেছেন। এবং এই যে রাজনৈতিক বিভাজন, এই বিভাজন নিয়ে, অন্যায় অনিয়ম নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি মোটামুটি সব দলেরই সমালোচনা করেছেন। আমারও কখনো সমালোচনা করেছেন, আমি নিজেও দেখেছি, কখনো বিএনপির, কখনো জামাতের, এবং কখনো কখনো প্রশংসাও করেছে। অর্থাৎ একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তিনি বিষয়গুলো মানুষের সামনে উত্থাপন করতেন। তো আমার কাছে মনে হয়, আমি যতটুকু তথ্য পেয়েছি, যে তিনি যদি আমাদের মাঝে ফিরেও আসেন, সেক্ষেত্রে তার স্বাভাবিক জীবন সেটা আসলে ব্যাহত হবে। আমি জানি না আসলে আল্লাহর রহমত কোন পর্যন্ত আসলে আসবে। আল্লাহ চাইলে তো যে কোনো কিছু করতে পারে, তো আমরা দোয়া করি তার জন্য। আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। এরকম একজন বিপ্লবী সন্তান, তিনি বেঁচে থাকুক, মানুষের কথা বলুক, মানুষের হয়ে কাজ করুক। আর ফয়েজ ভাই যে কথাগুলো বলছিল, দেখেন, ওসমান হাদির সাথে যে ধরনের ঘটনা ঘটলো, এর জন্য যদি স্কোরিং আমি করি, যে প্রশ্নের উত্তর ভাই যেহেতু একটা পজিশনে আছেন তিনি বলতে পারবেন না, খুব স্বাভাবিক, বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যদি বলি, তাহলে 1 নম্বর ব্যর্থতা সরকারের। কেন? আজকে 3টা দলকে নিয়ে সরকার বৈঠক করেছে। তাহলে আপনি বলেন, যখন 3টা দলকে নিয়ে সরকার বৈঠক করবে, বাকিরা কি তাহলে দল না? এরকম সরকার গঠনের পর থেকে সরকার কিন্তু এই কাজটা করেই আসছে। হ্যাঁ, বিএনপি বড় একটি দল, আলাদাভাবে তাদের পরামর্শ নিতে পারে, যদি মনে করে জামাতের নেবে, হ্যাঁ আলাদাভাবে, এনসিপি নেবে আলাদাভাবে, কিন্তু বাকিদেরকে আলাদাভাবে কেন নেবে না? আপনি কেন কোনো একটি ক্রাইসিস হলে শুধুমাত্র এই 3টা দলকে ডাকেন, বাকিদের প্রয়োজন নাই? বাকিরা যদি নির্বাচন বয়কট করে কি হবে তখন? অর্থাৎ সরকার শুরু থেকেই এই ধরনের বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের নামে এইগুলো করে আসছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার উত্থান, সেই সরকার পদে পদে এইভাবে বৈষম্য সৃষ্টি করেছে। সেই জায়গা থেকে যারা ক্ষুব্ধ, যারা সরকারের দ্বারা বঞ্চিত, তারা সমালোচনা শুরু করেছে, সরকারের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলেছে। তো এইটাকে যদি আপনি বলেন রাজনৈতিক বিভাজন, তাহলে তো কিছু বলার নাই। তো এই বিভাজন তো আপনি সৃষ্টি করেছেন। কেন আপনার দরকার ছিল না যে আজকে জাতীয় সংলাপের আয়োজন করা? আপনি প্রধান উপদেষ্টা, আপনি আমাদের সাথে ঐক্যমত কমিশন যেভাবে বৈঠক করতো, আপনি সেখানে বসতেন, সবাই কিন্তু মূল্যায়িত হতো, সবাই সরকারকে সহযোগিতা করার মনোভাব থাকতো। আপনি তো সেই কাজগুলো আমাদের করার সুযোগ দিচ্ছেন না। তা আমরা কি করব? আপনি যে অন্যায় করতেছেন, অনিয়ম করতেছেন, হ্যাঁ, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি একজন ব্যর্থ এবং একজন জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গায় আমি আলোচনা করেছি, তার যে জোকারি, মানুষের সাথে মজা করা। এখন সাংবাদিক প্রশ্ন করলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে,
তিনি উত্তর দিলেন কি, পেঁয়াজের দাম বেড়েছে। এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল? এছাড়া দেখেন, তিনি আজকে বলছেন যে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। ওরে বাবা, 50 লাখ টাকা উপহার দেওয়া হবে, তো তোমার পুলিশ বাহিনী কি করতেছে, অন্যান্য বাহিনী কি করতেছে? আজকে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা হয়েছে। আমি নিজে আইন উপদেষ্টার সাথে বৈঠক করে আমি কথা বলেছি যে এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ ওইটা ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করে ব্যর্থ হয়েছে। এখন স্বতন্ত্র লীগ অর্থাৎ আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে, এবং এটা ভারতীয় প্ল্যান, এবং এই প্ল্যানের সাথে সরকারের কেউ কেউ জড়িত। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারতে গিয়েছেন না? সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন না? আপনারাই তো সবসময় বলতেন যে ভারতের সাথে কি চুক্তি হয়, কি আলোচনা হয় সেটা বাংলাদেশে বলতে হবে। তো আপনার নিরাপত্তা উপদেষ্টা ভারতের সাথে কি আলোচনা করেছে বাংলাদেশে কেন বলল না? গোপন চুক্তি যে হয় নাই, গোপন সমঝোতা আওয়ামী লীগকে নিয়ে যে হয় নাই, তার নিশ্চয়তা কি? আমরা দেখেছি যে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সে আগে থেকেই সম্পর্ক। এখন সেই সম্পর্ক কেন ছিল, কি কারণে ছিল, সেই ব্যাখ্যা কি তিনি করবেন? এখন যদি আপনারা প্ল্যান নেন যে আওয়ামী লীগকে আপনারা ফেরাবেন, স্বতন্ত্রভাবে সুযোগ দিবেন, তাহলে আমার ভাই উসমান হাদিকে যে প্রশ্ন আপনি করলেন তাকে ক্লিন করা হয়েছে। আমি বিভিন্ন আলোচনায় একটা জায়গা থেকে তথ্য পেয়েছিলাম যে আওয়ামী লীগের প্ল্যান হলো গুপ্ত হত্যা, এবং মোটামুটি 50 জন প্রার্থীকে তারা এই ধরনের টার্গেট কিলিং করবে। তার প্রথম উদাহরণ হলো উসমান হাদি। এই বক্তব্য আমি আজকে দেইনি, আজ থেকে মোটামুটি 1 মাস ধরে আমি এই কথা বলছি, এবং এই স্বতন্ত্র লীগের প্ল্যান এটা আমি 1 মাস ধরে বলছি। আমার খুব দুঃখ লাগছে, আমি অনেক বড় বড় নেতাদের সাথে কথা বলেছি, এমনকি আমার ভাই উসমান হাদি, তার সাথে একটা সেমিনারে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। তিনি আমাকে যখন বিদায় নিলেন বললেন যে রাশেদ ভাই এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, বড় একটি গেম চলছে। দেখেন, আজকে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি। উসমান হাদির কথা বলতে আমি 30 সেকেন্ডে শেষ করি। কথা বলতো আজকে প্ল্যান করে যারা আধিপত্য বিরোধী শক্তি, যারা ভারতের বিরুদ্ধে কথা বলতো, যারা আওয়ামী বয়ানকে একদম মানে ধূলিসাৎ করার জন্য কাজ শুরু করেছিল, সেই মেধাবীদেরকে টার্গেট করে আজকে হত্যার প্ল্যান করা হচ্ছে। সরকার জানার পরেও গোয়েন্দা সংস্থার তথ্য কি সরকারের কাছে ছিল না? আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? আজকে যারা প্রার্থী হচ্ছে, যারা জুলাই বিপ্লবী, আজকে যারা আমার মনে হয় আপনার বেশ কিছু গুরুতর অভিযোগ, সেগুলোর উত্তর আমি নিশ্চয়ই ফয়েজ আহমদ ভাই যেহেতু আছেন, আমি তার কাছে নিশ্চয়ই যাব কোন একটা পর্যায়ে এই অভিযোগগুলোর উত্তর তিনি কিভাবে দেখেন আপনার বক্তব্যগুলোকে। শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গেই। যখন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, সাথে সাথে দেখলাম যে মির্জা আব্বাস একটি অনেকটা বিব্রতকর একটি পরিস্থিতির মুখে পড়ে গেলেন। তিনি যখন হাসপাতালে গেলেন, যে বিভাজনের কথা এই আজকের আয়োজনের প্রথম থেকে বলা হচ্ছে, সেই বিভাজনেরও কি সূত্রপাত আমরা পলিটিক্যাল পার্টিগুলো একজন আরেকজনকে কিভাবে ট্রিট করছি, কিভাবে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করছি, সেটার একটা অন্যতম কারণ হতে পারে কিনা? পলিটিক্যাল পার্টি দায় যতটা, তার চেয়ে বেশি মনে হয় একটা গোষ্ঠীও এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। প্রিয় সমালোচক যারা আছেন, শুভেচ্ছা, এবং উসমান হাদির আরোগ্য কামনা করে শুরু করছি। হ্যাঁ, দায় পলিটিক্যাল পার্টির তো কিছুটা আছে। তো এখন ধরেন পলিটিক্যাল পার্টির মধ্যে বিভাজন যদি বাড়ে, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক শক্তি বা অরাজনৈতিক শক্তির যে ঐক্য হয়েছিল, সেখানে যদি ভুল বোঝাবুঝি বাড়ানো যায়, অনৈক্য তৈরি করা যায়, তাহলে কি হবে? তাহলে হবে পতিত ফ্যাসিবাদী শক্তি যে ভীতির মধ্যে ছিল তার থেকে সে বেরিয়ে আসবে, এবং এই ধরনের ঘটনা ঘটাতে সে উৎসাহিত হবে। তাকে নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ সে তো সময়ের অপেক্ষায় আছে। সে আমাদের মধ্যে অনৈক্য চায়, আমাদের মধ্যে বিভাজন বাড়লে তখন তার কামব্যাক করতে সুবিধা হয় সেই স্বমহিমায়। তারা তো বাংলাদেশে গণতন্ত্র চাইছে না, নিশ্চয়ই তারা বাংলাদেশের উত্তরণও চাইছে না। অকার্যকর বাংলাদেশ যেটা করেছিল, যাদের ছত্রছায়া করেছিল তাদের ছত্রছায়া তো এখনও আছে। সে আঞ্চলিক শক্তি বলেন, আন্তর্জাতিক শক্তি বলেন, তাদের সাথে তার সখ্যতা আছে। একটা বডি মাত্র পালিয়ে গিয়েছে, দোসররা আছে, এবং তারা তো প্রকাশ্যেই বলছে যে তারা নির্বাচন প্রতিহত করতে চায়, তারা সমহিমায় আসবে, তারা প্রতিশোধ নিতে চায়, তারা দেখে নেবে। হ্যাঁ, এগুলি তো আছে, সেটা উৎসাহিত হয়। মির্জা আব্বাস সাহেব অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, কারণ তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনেই একটা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, এবং তিনি মনে করেছেন যে তার ওখানে ছুটে যাওয়া উচিত। তিনি গিয়েছেন। সেখানে যে প্রতিক্রিয়া যারা দেখাতে চেয়েছে সেটা তো রাজনৈতিক বিভাজনের অংশ। কোনো কিছু না জেনেই একজনকে দায় করা, একজনকে বিব্রত করা,
একজনকে বিতর্কিত করা, যারা করতে চায় তাদেরও তো ইন্ধন রয়েছে, ইন্ধন না থাকলেও ব্যর্থতা রয়েছে, অথবা ধরেন সঠিক পথে বিষয়গুলিকে ট্রিট করার ক্ষেত্রে অযোগ্যতার আছে, এবং সেটা নেতিবাচক প্রভাব তো রাষ্ট্র ব্যবস্থাপনায় পড়ছে, আইন শৃঙ্খলার উপর পড়ছে। যেমন ধরেন জামাত ইসলাম আমি নিজে বলছেন যে ভিন্ন মতের কারণে এটা হতে পারে। তো উসমান হাদি তো স্বতন্ত্র প্রার্থী, ভিন্ন মত শুধু বিএনপির সাথে কেন, জামাতের সাথে তো ভিন্ন মত, জামাত ইসলামের সাথে ভিন্ন মত না, সে তো জামাত ইসলামের হয়ে নির্বাচন করছে না। তো স্বতন্ত্র প্রার্থীর তো অন্য রাজনৈতিক দলের সাথে ভিন্ন মত আছে, ভিন্ন অবস্থান আছে। এবং উসমান হাদি নিজেও অনেক সময় জামাতের রাজনীতি নিয়ে তার যে ধারণা উসমান হাদির, সেটা নিয়ে সোচ্চার থেকেছে, বিরোধিতাও করেছে। রাষ্ট্রীয় ধর্মের ব্যবহার, রাজনীতি ধর্মের ব্যবহারের ব্যাপারে সে খুব বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। তো দ্বিমত থাকলে, ভিন্ন মত থাকলে তো জামাত ইসলামের সাথেও আছে। এই জায়গাটাকে রাজনীতি করার চেষ্টা কেউ কেউ করতে চেয়েছেন। যেহেতু এখনো পর্যন্ত ঘাতক চিহ্নিত হয়েছে, গ্রেপ্তার হয়নি, এর পিছনে কারা আছে নিশ্চিতভাবে বলা যায় পতিত ফ্যাসিবাদী শক্তি, তারা বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করতে চায় স্পষ্টত। তারপর বিজয়ী যে শক্তি, অর্থাৎ ফ্যাসিবাদের পতন যে শক্তিগুলির নেতৃত্বে হয়েছে, সেটাকে কি করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ শুধু পতন হলেই হয় না, ফ্যাসিবাদী শক্তি নিশ্চিহ্ন হতে হয়, মূল উৎপাটিত হতে হয়। আমরা সেটা করতে পারিনি, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেটা করতে পারিনি। তার দায় রয়েছে কিন্তু এখানে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা জায়গায় খুব মনোযোগী ছিল, সেটা কি, বিজয়ী শক্তি বা বিদ্যমান রাজনৈতিক শক্তি যারা ফ্যাসিবাদী না, তাদেরকে উত্তর কারেকশন করার ব্যাপারে মনোযোগী হয়েছে। আবার নতুন রাজনৈতিক শক্তি অনুসন্ধানের চেষ্টা করেছে। কিন্তু তাদের মনোযোগী হওয়া উচিত ছিল যে ফ্যাসিবাদী শক্তি তারা যাতে আবার নতুন করে আবির্ভূত হয়ে দেশ, জাতি এবং জনগণের নিরাপত্তায় হুমকি না হয়, সে ব্যাপারে করণীয় নির্ধারণ, অথবা সে ব্যাপারে সক্রিয় থেকে তা নিধনের ক্ষেত্রে কিন্তু খুব জোরালো ভূমিকা রাখেনি অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা তো মানে সময়ে সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা, পরামর্শ সেটা দিয়েছেন। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও দেখেছি। আপনারা নিশ্চয়ই এসব প্রসঙ্গ তুলেছেন অতীতেও। তাহলে কি বলছেন আপনাদের কথা শোনা হয়নি? না, আমরা যেগুলি তুলেছি সেগুলি হচ্ছে সরকার যেগুলো নিয়ে ফাংশন করেছে সেইগুলিতে আমাদের পরামর্শ দিয়েছি। কিন্তু আপনি আমাকে বলেন, মানে রাজনৈতিক পথ নির্দেশকা বিএনপির পক্ষ থেকে দেওয়া না, হয়নি? রাজনৈতিক পদ নির্দেশনা এক জিনিস, আর সরকারের দায়িত্ব হয়ে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, উগ্রবাদী শক্তি, অতীত ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারীরা, তাই তো, এদেরকে তো আবার পরামর্শের দরকার নাই। এদেরকে নিয়ন্ত্রণ, নিধন করার দায়িত্ব রয়েছে, বিচারের আওতায় আনার দায়িত্ব রয়েছে। এখন ফয়েজ ভাই তো বলবেন যে হ্যাঁ বিচার প্রক্রিয়া তোমরা যাচ্ছি, হ্যাঁ বিচার প্রক্রিয়া আপনি যাচ্ছেন, কিন্তু তার আগে যেটা, ফয়েজ ভাইকে আমি বলছি না, হয়তো সরকারের হয়ে উনি বলবেন। না ঠিক আছে, মানে ফয়েজ ভাইয়ের কাছে আমার মনে হয় আমার প্রশ্ন চাইতে আমাদের আপনাদের দুজনের যেসব, ফয়েজ আহমদ আপনার কাছে আসতে চাই। রাশেদ খান এবং শেখ রবিউল আলম তাদের বক্তব্যে বেশ কিছু অভিযোগের তীর ছুঁড়েছেন। আমি আরেকবার একটু সংক্ষেপে বলি। রাশেদ খানের বক্তব্য ছিল নিরাপত্তা উপদেষ্টা ভারতে গেলেন, কি নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি। ভারতের সাথে যে সকল চুক্তির কথা বলা হচ্ছিল আগের আমলের, সেগুলো সরকার বলেছিল, মানে প্রত্যাশা ছিল প্রকাশ করা হবে, সেটা করা হয়নি। এর সাথে আমি একটু যোগ করে দিই, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে, আজ পর্যন্ত আমরা এখনো পাইনি। আর রবিউল ইসলাম রবি ভাই বলছেন যে রাষ্ট্রবিরোধী শক্তি নিয়ন্ত্রণে যেই প্ল্যান, পরিকল্পনা, এক্সিকিউশন ছিল, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। আপনার বক্তব্য? জি, দেখুন, এখানে ওনারা তো রাজনৈতিক মানুষ, ওনারা বলার সময় অনেক কিছু বলেন। আবার আমার মুশকিল হচ্ছে, আমি তো কোনো পলিটিক্যাল রেথরিক বলতেও পারি না, আমার ইনফরমেশনের বাইরে আমার পক্ষে কথা বলা খুব মুশকিল। ধরেন এই যে আমার ভাই রাশেদ ভাই বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে তিনি বললেন পেঁয়াজের দাম। জি, আমার ভাইরা কিন্তু মাঝে মাঝে এই সাংবাদিক সম্মেলন করেন, তখন ওনারা খুব প্রত্যাশা করেন, মাঝে মাঝে বলেন যে দয়া করে আজকের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামের বিষয়ে প্রশ্ন করবেন, আমরা এখানে আলোচনাটা রাখতে চাই, ফোকাস থাকতে চাই, তাই না? হয় না অনেক সময় আপনি সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলতে? এটা খুব কমই হয়। না, এখন আমি শেষ করি। এখন খুব কমই হয় না। আপনার কথা হচ্ছে যে মুশকিলটা হচ্ছে পেঁয়াজের একটা ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা একই সঙ্গে কৃষি উপদেষ্টা, উনি পেঁয়াজ ইস্যুতেই একটা মিটিং করেছেন। সেই মিটিং শেষে আপনি ওই যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন আইন শৃঙ্খলা নিয়ে, উনি বলেছেন যে না, আজকে আমরা সুনির্দিষ্ট যেই মিটিং, সেই মিটিংয়ের জায়গায় ফোকাস করতে চাই। পেঁয়াজের দাম নিয়ে আমরা এখানে বসেছি, কি কি কারণে পেঁয়াজের দাম বাড়ছে, কি সিন্ডিকেট, কি আসে বিষয়, এসব নিয়ে কথা বলা। সেখানে উনি পেঁয়াজের দাম নিয়ে কথা বলা,
এটাকে আমি মনে করি যে পেশাদারিত্ব। উনি যেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ওই মুহূর্তে মিটিং করেছেন, ওনাকে ওই মন্ত্রণালয়ের বিষয়ে ব্রিফ করা উচিত। ফর এক্সাম্পল, এখন যদি আপনি আইনমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে আইনমন্ত্রীকে গিয়ে যদি আপনি পেঁয়াজের দামের বিষয়ে, উনি তো জবাব দিতে পারবেন না। এটা যেই মন্ত্রণালয়ের সেই মন্ত্রীই বলবেন, সেই উপদেষ্টাই বলবেন, তাই নয়? তো সেই জায়গাটা এটাকে এভাবে এক ধরনের সোশ্যাল মিডিয়াতে ফ্রেমিং করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলো আইন শৃঙ্খলা নিয়ে, তিনি বললেন পেঁয়াজের দাম। উনি একই সঙ্গে তো উনি কৃষি উপদেষ্টা, এটা তো আপনাকে মাথায় রাখতে হবে। তাই বলে তো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সেই পরিচিতি তো বিস্তৃত হয়ে যায় না? না, আপনি তো বুঝতে হবে যে ভাই, আপনি পার্টিকুলার ওই মিটিং এর পরে এখন আপনি এটা একটা কাটা ভিডিও দিয়ে যদি আলাপ আলোচনাটা আমরা শুরু করি, এটা অনেক মুশকিল। ধরুন নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে বললেন যে উনি ভারতে গিয়ে কি আলোচনা করেছেন, সেগুলি কেন আয়সা, উনি তো ভারতের একটা সম্মেলনে গেছেন সুনির্দিষ্ট, এটা তো জাতি জানে, সংবাদ হয়েছে কি সম্মেলনে গিয়েছেন, সেই সম্মেলনে অংশ নিয়েছেন, সেখান থেকে এসেছেন। সেখানে নিরাপত্তা উপদেষ্টাদেরই, নিরাপত্তা বিশ্লেষকদেরই বা নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত দায়িত্বে রয়েছেন বিভিন্ন সরকারের, তাদেরই সম্মেলন, সেখানে উনি গিয়েছেন। সেখান থেকে রাশিদ ভাইয়ের সন্দেহটা হলো যে ভারতের এজেন্ডা বাস্তবায়নে সরকার কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয়ে পড়ছে কিনা, এমন একটা জায়গা থেকে তিনি সম্ভবত এই বিষয়টি জানতে চাচ্ছিলেন। জাস্ট উৎখাত করে ফেলেন সরকারকে। আপনার কাছে কোনো কারণে মনে হয় এই সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজ, জাস্ট উৎখাত করেন। অন্যের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে যারা কাজ করেছে তাদেরকে মানুষ উৎখাত করেছে। এটা আমাদের চোখের সামনে দগদগে তাজা উদাহরণ। আপনার কাছে যদি কোনো বিবেচনায় মনে হয় এই সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করবে, অ্যাবসার্ড। সে সরকারকে আপনি রাখবেন কেন? এক মুহূর্ত না। সুতরাং এই সমস্ত কথাবার্তা পলিটিক্যালি বলা যায় ভাই, এগুলি কোনো আলাপ না। সুতরাং আপনার আর উপদেষ্টাদের সম্পদের বিবরণী যেটা বলছেন, যে উপদেষ্টার তাদের সম্পদের বিবরণী দিবেন, এই প্রক্রিয়ায় হচ্ছে এইটা। আর প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই তো আপনি এটা বলছেন যে উনি বলেছেন যে উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী জমা দিবেন। অনেক উপদেষ্টাই তাদের নিজ নিজ সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এটা উপদেষ্টাদের এখতিয়ার, ওনারা কিভাবে এটা প্রকাশ করবেন সেটা উপদেষ্টা পরিষদ। সরকার কি ভাবছে, আমরা সাধারণ জনগণ কবে জানতে? সর্বশেষ আসিফ মাহমুদ এবং আরো একজন উপদেষ্টা তিনি পদত্যাগ করলেন, এর আগে নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন, নিশ্চয়ই তারাও দিয়েছিলেন আর কি। মানে এটা কি সরকারের এজেন্ডার মধ্যে আছে ক্ষমতা শেষ করার আগেই বা ক্ষমতা শেষ করার পর? সরকারের এজেন্ডা বা গ্রহণের সময় এত ছিল, শেষ এত ছিল, সরকারের এজেন্ডা বা উপদেষ্টা পরিষদ এটা আলাদা করে সিদ্ধান্ত কোচে নিয়ে রেখেছে কিনা আমার জানা নেই। তবে একজন উপদেষ্টা নাগরিক হিসেবে উনি কিন্তু রিটার্ন সাবমিট করেন। সুতরাং ওনার আগের রিটার্ন এবং পরের রিটার্ন এগুলি তো থাকবে। সুতরাং আপনি ইনভেস্টিগেট করতে পারবেন বা ওনাদেরকে প্রশ্ন করতে পারবেন ধরে ধরে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কিভাবে ডিফোকাস হয়ে যাই, বুঝতে পারছেন? আমরা ডিফোকাস হয়ে যাই এই জায়গায়। ধরুন আজকে ভারতের আধিপত্যের কথা বলছি আমরা আওয়ামী লীগ সন্ত্রাস কায়েম করছে ভারতে বসেও। ভাই যেটা বলছিলেন যে একটি বডি পালিয়েছে, এখানে তো তার সবাই রয়ে গেছে, তাই না? নানানভাবে এই জায়গাগুলিতে যখন আমরা এরকম অবিশ্বাস অনাস্থার এই জায়গাগুলিতে রাজনৈতিক কারণে, আমি বিশ্বাস করি আমার এই ভাই উনি এটা মন থেকে মোটেও বিশ্বাস করেন না যে সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নে কোনো কাজ করছে, কিন্তু রাজনৈতিক কারণে হয়তো বলছে। আমি আসলে উত্তর দেব না। এখন ওই জায়গায় যখন এগুলি বলি আমরা এইভাবে পাবলিকলি শুধুমাত্র রাজনৈতিক কারণে, তখন এটা মানুষের মধ্যে এক ধরনের, আমার মনে হয় আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই। তারেক রহমান আগামী 25 ডিসেম্বর আসবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানালেন দেশের বর্তমান যে বাস্তবতা, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে বিএনপি উদ্বিগ্ন কিনা। তফসিল ঘোষণার পর ওসমান হাদির উপর যে আক্রমণ, একজন প্রার্থী হিসেবে আপনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিনা? প্রথমত হচ্ছে যে জননেতা জনাব তারেক রহমান দেশে আসবে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা আছে, তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। রাজনীতিবিদদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, আমরা এটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। হ্যাঁ, সরকার যা করার তা করবে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এই দেশের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করে। দেশ সংকটও আছে, উত্তরণের জন্য বেশ কিছু কর্মপরিকল্পনা আছে। সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়ও অনেক বেশি আছে। এবং আমরা পরিবর্তিত বাংলাদেশ যেভাবে ভাবছি, একটা নির্বাচনের মাধ্যমে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার যে দায়িত্ব, জন আকাঙ্ক্ষা ধারণ করে জনকল্যাণ জনসমৃদ্ধি নিশ্চিত করবার জন্য, অথবা রাষ্ট্র শাসন ব্যবস্থায় বলেন বা ব্যবস্থাপনায় বলেন যে পরিবর্তন দরকার, সেটা তো নিশ্চয়ই বিএনপি এবং জনাব তারেক রহমানের হাত দিয়ে হতে হবে।
এবং সেই সময় একেবারে সন্নিকটে কোনো অবস্থাতে কোনো কিছুর বিনিময়ে আর ঝুঁকি নিতেই হবে, সেই ঝুঁকি নিচ্ছে এবং দল নিবে এবং উনি নিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে প্রার্থী হিসেবে আপনি যেটা বলেন সংখ্যা তো থাকেই, কিন্তু এটা মনে রাখা দরকার আমরা ফ্যাসিবাদী হটিয়েছি, ঝুঁকি আছে। ধরেন পতিত শক্তি আমাদের চ্যালেঞ্জ করবে, ক্ষতি করার চেষ্টা করবে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, গণতন্ত্রের উত্তরণে বাধা হবে। প্রার্থী যারা হয়েছেন, যারা আমরা আন্দোলনে সক্রিয় থেকেছি, আবার প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার আশা রাখছি, জনগণের সাথে কাজ করছি, তাদেরকে নিবৃত্ত করা, ভয় দেখানো অথবা নিশ্চিহ্ন করা এই চেষ্টা আছে, কিন্তু আমাদের প্রার্থী হিসেবে এটাকে ফেস করতে হবে। এত বেশি ভীত হলে চলবে না, এই চ্যালেঞ্জ নিতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তার মধ্য দিয়ে জনগণের পাশে থাকতে হবে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। আমার মনে হয় ইলেকশন ক্যাম্পেইনের সামনে আপনাদের পরিকল্পনা কি, সেই বিষয়েও আমি আপনার কাছে আসবো পরবর্তীতে। মোহাম্মদ রাশেদ খান, ফয়েজ আহমদ তার বক্তব্যে মনে হয় কিছুটা পরিষ্কার করেছেন, এর পরিপ্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে সেটা জানতে চাই। আর একই সাথে রবিউল ইসলাম ভাইকে যে প্রশ্নটি করেছিলাম, আপনি যখন এখন থেকে নির্বাচনী প্রচারণাতে যাবেন, ব্যাক অফ মাইন্ডে ওসমান হাদির এই বিষয়টি আপনার কাজ করবে কিনা, এখন পর্যন্ত অপরাধী ধরা পড়েনি, এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি একটু উত্তর দিতে চাই, তারপরে আমার প্রশ্নের উত্তর দিব। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কয়জন ব্যক্তি তাকে কৃষি উপদেষ্টা হিসেবে জানে? ব্যর্থতা কার? আমাদের, মানে জনগণের, নাকি আসলে সরকারের? একজন ব্যক্তি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, এত বড় কর্মযোগ্য, তিনি সেই কাজ করবেন নাকি আসলে কৃষি, এটাও আরও বড় ধরনের কর্মযোগ্য? অর্থাৎ এত বড় দুইটা মিনিস্ট্রির দায়িত্ব একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ওই সময়কার, মানে ওই দিনের বাস্তবতায় আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছিল, যে কারণে তাকে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন তো করবেই। তা আপনি উত্তর দিবেন না? হাদির ঘটনা দুপুরের পর, আমি হাদির কথা বলছি না, সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় আরো এ ধরনের অঘটন ঘটছে এবং সেই তথ্য তো সাংবাদিকদের কাছে আছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি সেটাই বলছি। তো তিনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি একটি অ্যাভয়েড করেছেন। সমস্যা এখানে যে তিনি এই প্রশ্ন করার পরে তিনি উত্তর দিয়েছেন পেঁয়াজ নিয়ে। আমার কথা ঠিক আছে, তিনি বলতে পারতেন যে আমি আগে পেঁয়াজ নিয়ে কথা বলবো, এরপরে এই বিষয়টা উত্তর দিব, কিন্তু তিনি টোটালি অ্যাভয়েড করেছেন। এক। দ্বিতীয়ত, নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন কেন? সিএসসির জাতীয় নিরাপত্তা পরিষদের, মানে উপদেষ্টাদের বৈঠক, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সেখানে শুধুমাত্র ভারতের উপদেষ্টার সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক না, এবং সেখানে আসলে এই ধরনের বৈঠক করার কথাও ছিল না, যেহেতু এই যে সিএসসির অন্তর্ভুক্ত যারা, সেই সকল দেশের উপদেষ্টারা বৈঠক করবে, নিরাপত্তা উপদেষ্টারা। আমার প্রশ্ন হলো, যেহেতু আপনি এই ধরনের কোনো আলোচনা ছিল না, শিডিউল ছিল না, আপনি বৈঠকটা করেছেন, আমি জানতে চাচ্ছি যে এই বৈঠকটা আসলে কি ছিল, কি নিয়ে বৈঠকটা হয়েছিল? আমি একজন নাগরিক হিসেবে এটি জানতে চাইতে পারি না? সময়ের একদিন আগে, হ্যাঁ, একদিন আগে চলে গিয়েছে, আমি সেটাই বলছি যে কি আলোচনা করলেন, কেন, সেগুলো তো আমি জানতে চাইতে পারি। দ্বিতীয়ত, ভাই যেটি বললেন যে এই সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আমি নাকি বলেছি? আমি কি বলেছি? না না না, আমি বলিনি, আপনি বলেছেন। আমাকে উনি প্রশ্ন করেছেন যে আপনি সেই ইঙ্গিতটা করছেন, আমি সেই জায়গায় বলেছি। আশঙ্কা আমি থাকতে আপনাকে পারে কোনো blame বা দিইনি। সন্দেহ, ধারণা থাকতে পারে, যেহেতু ইনফরমেশনের, রাশেদ ভাই বলছেন যে যেহেতু অনেক কিছু রাজনৈতিক দল হিসেবে, সাধারণ মানুষ হিসেবে সরকার অনেক কিছু পরিষ্কার করছে না, এই ধরনের একটা গ্রে এরিয়া থাকলে অনেক ধরনের ধারণা জন্মায়। দেখেন, আমি একটু উত্তর দিই। দৃশ্যমান সরকার, অদৃশ্যমান সরকার, আমার কাছে মনে হয় যে এই টকশোর বাইরে গিয়ে যখন আমি ফয়েজ ভাইকে প্রশ্ন করব, তিনি স্বীকার যাবেন, কিন্তু টকশোতে তিনি স্বীকার যাবেন না। ঠিক একইভাবে উপদেষ্টাদেরকে মিডিয়ার সামনে আমি যদি জিজ্ঞেস করি যে আসলে কি অদৃশ্যমান সরকার আছে, তারা বলবেন না, কিন্তু যখন চা খাইতে খাইতে প্রশ্ন করবেন, তারা বলবে বিপদে আছি, আমরা তো দৃশ্যমান, বাকি অদৃশ্যমান আমাদের কাজ করতে দিচ্ছে না। না, তো কোনো কোনো উপদেষ্টা, সেটা যদি কেউ থেকে থাকলে, তাহলে পলিটিক্যাল পার্টিগুলি, আমি জানি না অদৃশ্যমান আসলে আছে কিনা। উনি যেটা বলছেন টকশোর পরে, আমি ওনাকে বলবো না, আমি তো জানি না। অদৃশ্যমান যদি থেকে থাকলে তাহলে পলিটিক্যাল পার্টিগুলি, মনে করেন যে আপনি বললেন না, ঠিক আছে, আরেকজন তো বলবে। সরকার আপনারা চালাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই আশা করি আমরাও শুনবো। হ্যাঁ, এই সরকারে তো দলগুলোর সহযোগিতা আছে, এবং যারা সরকারে আছে বিভিন্নভাবে দলগুলোর সাথে নানানভাবে পরিচিত, তাই না? ফয়েজ ভাই সাংবাদিক হিসেবে আমার সাথে আগে থেকে যোগাযোগ ছিল, রবি ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, এরকম আরও যারা ফয়েজ ভাই আছে এই সরকারে, যোগাযোগ থাকা বা তথ্য মোটামুটি আসে। তো আমি কি বলেছি? আমি বললাম যে সরকারের কেউ কেউ,
হয়তো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। যার একটি উদাহরণ আমি দিয়েছি যে আমি সরকারি উপদেষ্টাদেরকে এমনকি নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে এইবার আওয়ামী লীগ যারা পদধারী নেতা ছিল তারা ভারতীয় নির্দেশনায় স্বতন্ত্র লীগ রূপে স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্ল্যান করছে। আচ্ছা, আমার প্রশ্ন হলো এই সকল আওয়ামী লীগের নেতারা তারা কি আসলে এমপি হইতে চায় নাকি তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়? এই যে পদধারী নেতারা কয়জন আসলে রাশিদ ক্ষমা ভাই, চেয়েছে জনগণের নিশ্চয়ই কাছে? এমন আওয়ামী লীগ নেতাদের নাম তালিকা আপনার কাছে আছে, আপনি সরকারকে দেন, ফয়েজ ভাইকে দেন, তারা ব্যবস্থা নিক নাকি? আওয়ামী লীগের নেতারা যারা নির্বাচন করতে চায়, আপনি তো মোটামুটি এখন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। আমি গোয়েন্দা সংস্থার সাথে যাদের সাথে যোগাযোগ আছে আমাদের সাথে যোগাযোগ করে আমি বলেছি, তারা আমাকে নিজেই বলেছে যে মোটামুটি তারা লিস্ট করেছে 60 জন এরকম প্রস্তুতি গ্রহণ করছে। হয়তো গোয়েন্দা সংস্থা অনেক তথ্য পায়নি, প্রশাসন অনেক তথ্য পায়নি, সরকার পায়নি, কিন্তু আমি যতটুকু বুঝতেছি তারা মোটামুটি অনেকগুলো আসনে তারা নির্বাচন করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটি হলো নির্বাচনকে বানচাল করা। এখন আপনি নির্বাচনে যদি নির্বাচনে অংশ না নিয়ে, প্লিজ লেট মি ফিনিশ, নির্বাচনে অংশ না নিয়ে আপনি এমনিতে মাঠে নেমে মারামারি করে নির্বাচন বানচাল করতে পারবেন না। সুতরাং প্ল্যানটা হলো যে আমি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ঢুকে আমি নির্বাচনকে বিতর্কিত করব। নির্বাচনের 2-3 দিন আগে আমি সারা বাংলাদেশে হরতাল দিব, মারামারি করব, এবং যারা আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে দাঁড়াবে, ছাত্রলীগের নেতারা পালিয়ে আসে না, যুবলীগ পালিয়ে আসে না, এরা তখন প্রকাশ্যে চলে আসবে এবং তখন নির্বাচন যদি কোনো ধরনের সংকট বা ঝামেলা হয় তাহলে নির্বাচন কমিশনকে তারা অভিযোগ দিতে পারবে। প্রার্থী হিসেবে মূল ঝুঁকি কি? এবার আপনার প্রশ্নের উত্তর দিই যদি সময় থাকে, খুব সংক্ষেপে 30 সেকেন্ড দিতে পারি আমি। অবশ্যই ঝুঁকি আছে। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, বাংলাদেশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা সৃষ্টি করেছি। আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এবং আমার বক্তব্য ছিল কি, এটা কি কারোর বাপের রাষ্ট্র? অর্থাৎ আমার নামে মামলা দেওয়া হয়েছিল, আমি শেখ হাসিনাকে কটূক্তি করেছি। তার মানে কি আমরা কি আওয়ামী লীগের কাছে টার্গেট না? ফয়েজ ভাইরাও টার্গেট, রবি ভাইরাও টার্গেট। অর্থাৎ যারা আমরা পরিচিত, টকশো করি বা সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যারা কথা বলি, 1 নম্বর উসমান হাদি, এরকম 2 নম্বর 3 নম্বর, এরকম আমরা অনেকে টার্গেটেড। সুতরাং সরকারের উচিত আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যথায় বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে না। শেখ রবিউল আলম, আপনার কাছে আসতে চাই, আজকে যখন 3টি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেখানে প্রত্যেকটি দলই বলে এসেছেন যে দ্বন্দ্ব ভুলে তারা একসাথে কাজ করতে চান। মানে এই বাস্তবতা কি আছে দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার? এখনো খুব সংক্ষেপে থাকবে, দ্বন্দ্ব না থাকাই ভালো। আর জাতীয় সাথে একমত হতে হবে, দেশের স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে। এই মানসিকতাটা থাকলেই চলবে। আর জনগণের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলি তো অনুধাবন করে এবং আগামী নির্বাচনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করবে। একটা কথা বলি, সরকার নিয়ে কথা হচ্ছিল, সরকারকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এবং অ্যাবজর্ব করতে হয়। সরকার কখনো কোনো দেশ বিরোধীও হতে পারে না, আবার কোনো দেশের প্রতি বিশেষ প্রীতিও থাকা উচিত না। সরকারের দায়বদ্ধ থাকতে হয় জনগণের কাছে, কিন্তু যেহেতু পার্লামেন্ট নাই, সংকটকালীন সরকার, এই দায়বদ্ধতা অথবা কোন দেশে গেল, কি আলোচনা হলো, সেটা পর্যাপ্ত আলোচনা পার্লামেন্টে হলে ভালো হতো। পার্লামেন্ট নাই বিদায় সরকারকে অনেক সময় কৌশল অবলম্বন করতে হচ্ছে, অ্যাডজাস্ট করতে হচ্ছে। মনে রাখা দরকার সবকিছুই কিন্তু প্রকাশযোগ্য। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ। নতুন করে কোনো প্রশ্ন করলাম না, শেষ কথা 30 সেকেন্ড। না, ওইটাই যে আপনি যে প্রশ্ন দিয়ে রবি ভাইকে বলছিলেন, রাজনৈতিক দলগুলি আমরা অনেক সময় প্রত্যাশাটা ভুল করে ফেলি যে সবাই একই স্বরে একই সুরে কথা বলবে, সেটা তো সম্ভব নয়। তার সবার নিজ নিজ আদর্শ, মতাদর্শ এবং সুনির্দিষ্ট টার্গেট থাকে, সেগুলি নিয়ে কাজ করবে। কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমাদের বর্ডারটা কতটুকু আমরা যেতে পারবো, কতটুকুর পরে যাওয়া উচিত হবে না। অসংখ্য ধন্যবাদ রাশিদ খান। একটু স্পেসিফিক প্রশ্ন চাচ্ছি, খুব সংক্ষেপে উত্তর চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যারা নির্বাচন করবেন তারা চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এবং যারা ইতিমধ্যে লাইসেন্স জমা দিয়েছেন সেটা ফেরতও দেওয়া হতে পারে। নির্বাচনী সহিংসতা বাড়ার আশঙ্কা দেখছেন কিনা? টু দ্য পয়েন্ট উত্তর চাচ্ছি। দেখেন, শেখ হাসিনা যে কাজটি করতো, কেউ মারা গেলে তার পরিবারকে ডাকা, পুরস্কার ঘোষণা করা, মাথায় হাত বোলানো, ঠিক এই সরকার একই কাজ করছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে মনে হয় যে তাকে সরাইতে হবে। তাকে ওই পদে রেখে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। তিনি একজন সহজ সরল মানুষ এবং এই পদে যারা বসেন তাদেরকে যথেষ্ট পরিমাণ সচেতন, সতর্ক এবং বলিষ্ঠ হতে হয়। তার ভিতরে আমি যতদিন তিনি দায়িত্ব পেয়েছেন এই চরিত্রগুলো আমি তাকে পাই নাই। সুতরাং আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন সরকার করতে চাই, প্রশাসনের রদবদল করলে হবে না, উপদেষ্টাদেরও রদবদল করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাশিদ খান। শেখ রবিউল আলম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমদ, ধন্যবাদ আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে, সঙ্গে থাকুন ATN নিউজের।